ভালোবাসা এটা অদ্ভুত একটা তৃপ্তি। আপনি হয়তো কখনো কাউকে ভালোবাসেননি, তাই এমন কথা বলছেন। আমরা কখন কোথায় কাকে কোন সময় মন দিয়ে বসবো সেটা নিজেরাও জানি না। কারণ মন কোনো কিছুর বাধা মানে না। আমাদের অজান্তেই আমাদের হৃদয়টা বেইমানি করে বসে। না চাইতেও মনটা অন্য কাউকে খুব করে চেয়ে বসে। সেখানে আমাদের কারো হাতেই থাকে না। আপনার জীবনে কেউ এলে আপনিও তখন তাকে পাওয়ার জন্য উন্মাদ হবেন। হাজার হোক, হৃদয়ের ওপর কারোরই দখলদারি চলে না। আদার চোখ মুখ কুঁচকাল, সামনে থেকে নজর সরিয়ে বাইরে নিক্ষেপ পড়ল। তারপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, আদারের জীবনে এমন দিন কখনোই আসবে না। দরকার হলে ওই মুহূর্তটা পাল্টে দেবে। শেষে বান্ধবীদের সাথে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো আলো। তার সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তাবান্না বলে উঠল, এই তোরা শুনছিস? ওই শয়তান বেটা তার সাঙ্গপাঙ্গরা এখন সিটি হসপিটালে বেডে শুয়ে আছে। আলো কপাল কুঁচিয়ে জানতে চাইল, কার কথা বলছিস? পাশ থেকে ফারাহ বলল, স্বজনের ডাটা। মানে? সুজন মোল্লা। আলো চমকে উঠে বলল, কেন, কি হয়েছে? গতকাল রাতে সুজন খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে, আর ওই সাঙ্গপাঙ্গকে কে জানে ধোলাই করেছে। হয়তো কারোর সাথে আবার ঝামেলা পাকিয়েছিল। এদের কাজই তো নষ্টামি করে বেড়ানো। যা হয়েছে ঠিকই হয়েছে, ওদের একটু শিক্ষা হওয়া উচিত ছিল। তাবান্নার কথা শোনা হতেই পাশ থেকে শালুক বলে উঠল, শুধু কি তাই, শুনলাম তাদের সবাইকে ভার্সিটি থেকে কোনো কারণে বহিষ্কারও করা হয়েছে। এবার থেকে ভার্সিটিতে সবাই শান্তিমতো থাকতে পারবে, কোনো প্যারা নাই। সবার কথা শুনে আলো ভাবুক হয়ে গেল। কোনোভাবে এসবের পিছনে কি ওই লোকটার হাত আছে? না না, সে এসব কি ভাবছে? হয়তো মানুষটা ওদেরকে বহিষ্কার করানোর পিছনে আছে, এছাড়া আর কিছুই না। এক দৃষ্টে ভালো হয়েছে শয়তানগুলোকে তাড়িয়ে, নয়তো তার মতো আর মেয়ে হ্যারিস হতো। ভেবে তপ্ত স্বাদ ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, তোরা যা, আমি একটু পর আসছি। কেন, এখানে থেকে কি করবে? তাবান্নার কথা শুনে আলো বিরক্তিকর কণ্ঠে বলল, প্রেম করব। ঢং, বিয়াত্তা মহিলা নাকি প্রেম করবে? তোরা যাবে এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, তবে দুলাভাই দেশে ফিরলে বলে দিব তার বউ ভার্সিটিতে এসে কি কি করে। সবাই হাসতে হাসতে চলে গেল, আর আলো দীর্ঘশ্বাস ছাড়ল। মাঝখানে এইভাবে বাঁশির মতো দাঁড়িয়ে আছে কেন? পিছন থেকে ভেসে আসা পুরুষিলা গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো চট করে ঘুরে তাকালো। একজোড়া তীক্ষ্ণ কালোমণির সাথে দৃষ্টি বিনিময় হতেই আলো নজর সরিয়ে নিল। আদার গম্ভীর মুখে চোখের চশমা খুলে হাতে থাকা পরীক্ষার খাতাগুলো নিয়ে পাশ কেটিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। শুনুন। মিষ্টি কণ্ঠে এত আদরের ডাক শুনে অটোমেটিক আধারের পা জোড়া ছলৎ হয়ে যায়। এতেই সে নিজেকে বিস্মিত। এই মেয়ের কণ্ঠে কোনো জাদু টাদু আছে নাকি? কারো কণ্ঠস্বর যে এত মোহনীয় হতে পারে সেটা এই বাচ্চার মেয়েটাকে না দেখলে জানতেই পারতো না। স্যারকে দাঁড়িয়ে যেতে দেখে আলো তড়িঘড়ি করে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার। আদার ঘাড় ঘুরিয়ে তাকে পিচ্ছি মেয়েটির দিকে, যে কিনা তার বুক সমান। সে কিছুটা সময় নিজের নজর সরিয়ে জানতে চাইল, কিসের জন্য? আলো জিভা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ওই বদমাশগুলোকে বহিষ্কার করার জন্য। এখানে তোমার জন্য কিছু করা হয়নি, যা করা হয়েছে সবটা ভার্সিটির রেপুটেশনের জন্য করা হয়েছে। মিছিল হেসে বলল, সমস্যা নেই স্যার, আমি এতেই হ্যাপি। আদার কিছু না বলে সামনে পা বাড়ায়। আলো তখন আবারও ডেকে উঠল, স্যার। আদার বিরক্তিতে পিছন ফিরে শুধালো, কি সমস্যা তোমার? আলোর ডান হাতের ইশারা করে বলল, ওখানে কি হয়েছে? আদার ভুরুকুচকে নিজের ব্যান্ডেজ পেছানো হাতের দিকে তাকিয়ে বলল, যেটাই হোক তাতে তোমার কি? আলো হতাশ হলো, কাঁধের ব্যাগ চেপে ধরে নামতে নামতে বিড়বিড় করে বলল, কিছু না। সময়ের সাথে সাথে পেরিয়েছে 5টা দিন। আলো পরীক্ষার অনেক আগে শেষ হয়েছে। তারপর থেকে বাড়ি বসে আছে। ভার্সিটিতে যায়নি 3 দিন, আর না শ্বশুরবাড়িতে ফিরেছে। এতে অবশ্য তার বাবাই তাকে যেতে দেয়নি। এটা নিয়ে সে কোনো রকম প্রশ্ন করেনি। তারও কেন জানি খানবাড়িতে যেতে মন টানে না। ওখানে গেলে আবারও সে একা একা হয়ে যাবে। কেউ তাকে চায় না, ভালোবাসে না। অথচ এই বাড়িতে তাকে ভালোবাসার মতো মানুষের অভাব নেই। সব কিছু থেকেও আলো তার দাদাজানকে খুব মিস করে, কারণ ওই একটা মানুষই তো তাকে ভালোবাসতো, আগলে রাখতো।
কিন্তু আজকাল কিছুই তার ভালো লাগছে না। সব কিছুতে বড্ড অনীহা চলে এসেছে। আলো আজও বেশ বেলা করে ঘুম থেকে উঠল। এখানে এসে অলসে পরিণত হয়েছে, সাথে কিছুটা স্বাস্থ্যও বেড়েছে। সারাদিন আজাইরা শুয়ে বসে থাকলে যেটা হয় আর কি। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলো। তখন ঘড়ির কাঁটা সকাল 10:30 ছুঁই ছুঁই। আলো হামি তুলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই চমকে উঠল, কারণ খানবাড়ির সকলে উপস্থিত সেখানে। সবার নজর তার উপর পড়ার আগেই মেয়েটা তড়িঘড়ি করে রুমে চলে গেল। টি শার্ট প্লাজো চেঞ্জ করে সেলোয়ার কামিজ পরে নিল, তারপর মাথায় ওড়না দিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে এসে আলো বড়দের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিল। মায়া ছায়া নেই, তার স্কুলে কলেজে গিয়েছে, আর রোহিত ভাইয়া অফিসে। সবটা ঠিক থাকলেও কালো ছুটবুট পরে তার দুজন উকিলকে দেখে আলোর যা বোঝার তাই বোঝা হয়ে গেল। সে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে তার দাদাজানের দিকে তাকালো। মানুষটা থমথমে মুখে চুপচাপ বসে আছে। তাহমিনা খানও রয়েছে, তবে আজ ওনার চেহারা একদম শান্ত এবং স্বাভাবিক। হয়তো তিনি এই সিদ্ধান্ত মনে মনে ভীষণ খুশি। আলো ধীর পায়ে সোরাব খানের সামনে এসে ফ্লোরে হাঁটু ভেঙে বসে দু হাতের উপর হাত রেখে অস্পষ্ট স্বরে বলল, আমার ওপর খুব অভিমান তাই না দাদাজান? আমি বলেছিলাম ফিরবো, কিন্তু কথা রাখতে পারলাম না। আমি যে বড্ড নিরুপায় দাদাজান, তুমি প্লিজ কষ্ট পেও না। আমি তোমার নাত বউ হয়ে না থাকতে পারলেও নাতনি হয়ে সারা জীবন থাকবো, যেমনটা আগে ছিলাম। সৌরভ খান বুকের ভেতরটা ছটপট করছে, সাথে ভীষণ অপরাধবোধও কাজ করছে। শুধুমাত্র আজ তার জন্য মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে গেল। তিনি যদি এমনটা না করতেন তাহলে হয়তো আজ মেয়েটা অন্য কোথাও সুখে শান্তিতে সংসার করত। এমন মিথ্যে সম্পর্কের মধ্যে জড়াতে হতো না, যেখানে কষ্ট ছাড়া আর কিছুই নেই। মতিউর রহমান গম্ভীর মুখে বসে আছেন। তিনি কিছুদিন আগে জেনেছেন ডিভোর্সের কথা। স্বয়ং আদার সবটা জানিয়েছে তাদেরকে। আজ আর তাদের মতামত নিয়ে উকিলসহ হাজির খান পরিবার। যেই পরিবারের নিজের আদরের মেয়ে সুখী নেই, সেই পরিবার ওনারও তাদের সন্তানকে রাখতে চায় না, বরং আর কিছুদিন পর মতিউর রহমানই ডিভোর্সে দেওয়ার কথা তুলতেন। কারণ তিনি চান না তার বড় মেয়ে আর ওই বাড়ির যাক। দিন শেষে সবার আগে তার সন্তানের সুখ শান্তি আগে, তারপর বাকি সব। আর একবার ভেবে নিলে কি হয় না বাবা? মিসেস আলোয়ার রহমান অসহায় কণ্ঠে আদারের দিকে তাকিয়ে বলে, তিনি চাইছেন না তার মেয়েটার সংসার এইভাবে ভেঙে যাক। হাজার হোক মা তো চোখের সামনে মেয়ের জীবনটা এলোমেলো হতে দেখতে চান না। তাই তো তিনি শুরু থেকে আপত্তি করেছিলেন, কিন্তু স্বামীর ভয় বেশি কিছু বলতেও পারছেন না। লম্বা শ্বাস নিয়ে বলল, আপনাদের এইভাবে নিরাশ করার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনার মেয়েও চাইছে না এই সম্পর্কের মাঝে থাকতে। আশা করছি আপনারা চাইবেন না আপনাদের আদরের কন্যা কষ্টে থাক। আমি আপনাদের মেয়ের জন্য সঠিক মানুষ নই। ও আরও ভালো ব্যক্তিকে ডিজার্ভ করে, যে কিনা তাকেই শুধু ভালোবাসে। আলো ঠোঁট কামড়ে একটু উঠে তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করলো। অজানা কারণে তার হৃদয়টা ছেড়ে যাচ্ছে। উফ, এত কষ্ট কেন হচ্ছে তার? সামনে ডিভোর্সই তো, তারপর সে মুক্ত পাখি, অথচ তার দমটাই বন্ধ হয়ে আসছে। আমাদের হাতে বেশি সময় নেই, যা করার জলদি করুন উকিল সাহেব। তারেক হোসেনের দিকে তাকিয়ে তাহমিনা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। তারেক হোসেন তার সহকর্মী রাফিকে ইশারা করলেন। ফাইল ব্যাগ থেকে নীল সাদা ডিভোর্স পেপার বের করে সামনে থাকা ছোট কাঁচের টি টেবিলের উপর রাখলো। তারপর একটা কলম নিয়ে আধারের দিকে বাড়িয়ে বলল, সাইন করুন। আধার কলমটা নিয়ে অদূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়। ভাবছে হয়তো মেয়েটা কিছু বলবে, কিন্তু কিছুই বলল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে সাই সাই সান করে দিল। যেহেতু সে বিয়ের দিনই সমস্ত মোহরানা পরিশোধ করে দিয়েছিল, তাই এটার কোনো ঝামেলা নেই। তাকে সাইন করতে দেখে উপস্থিতি কেউই কিছু বুঝলেন না। যেখানে বাড়ির মেয়ে ডিভোর্স দিতে রাজি, সেখানে তারা বাধা দিয়ে কী করবেন? নাও মা, এখন তুমি সাইন করো, তারেক হোসেন আলোর উদ্দেশ্যে বলেন। আলো ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। এইটুকু পথ হাঁটতে মনে হলো তার পা জোড়া পাথর হয়ে যাচ্ছে। সামনে কদম ফেলতেও কষ্ট হচ্ছে। সে কোনো মতে পা জোড়া টেনে টুনে নিয়ে গিয়ে টি টেবিলের সামনে হাঁটু ভেঙে বসলো। মাথার ওড়নাটা আরও টেনে নিয়ে ঘোমটা দিল, কারণ তার চোখ দুটো ভীষণ জ্বলছে, যে কোনো সময় আঁখি জোড়া বেইমানি করতে পারে। তাই সে দ্রুত কলম তুলে নিল হাতে, কিন্তু তার ডান হাত ভীষণ বাজেভাবে কাঁপছে। আলো সই করার জন্য পেপারে কলম ঠেকায়, কিন্তু সাইন করতে পারছে না। উল্টো তার এক চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা অশ্রু পড়ল।
তালাকনামার মাঝে মেয়েটার মনের অবস্থা টের পেয়ে নীলিমা রহমান এগিয়ে এসে পাশে বসলো এবং মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, তোমার হাতে এখনো সময় আছে সোনা, তাই যা করবে একটু ভেবেচিন্তে করো। আমরা তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতিতেই। আদার একদৃষ্টিতে মেয়েটার তীর তীর করে কাঁপতে থাকা হাতটার দিকে তাকিয়ে আছে। সে দূরে থেকেও বুঝতে পারছে মেয়েটা নীরবে কাঁদছে, কিন্তু কেন এমন করছে মেয়েটা, যেখানেও নিজেই তার কাছে সর্বপ্রথম ডিভোর্স চেয়েছে আর সে দিয়েছে, তাহলে এখনও তো দ্বিধা কেন? তুমি শুধু একটিবারের জন্য মুখ ফুটে বলো ডিভোর্স চাও না। আমি আধার খান কথা দিচ্ছি কখনো বিচ্ছেদ চাইব না। মন থেকে অজান্তে বেরিয়ে আসা অপ্রত্যাশিত বাক্যগুলো শুনে নিজের তাণ্ডব বনে গেল আদার। সে চোখের পলক ঝাপটিয়ে নজর সরিয়ে নিল। তখন তারেক হোসেন মেয়েটার হাবভাব দেখে বলে উঠলেন, আমার অভিজ্ঞতা বলছে তোমাদের দুজনের আরও সময় প্রয়োজন। তাড়াহুড়া করে কোনো কাজই করা ঠিক নয়। তোমার বরং একে অপরকে বোঝার জন্য সময় নাও, তারপর না হয় এসব কাজে এড়ানো যাবে। আমি আপাতত এই পেপারটা নিজের কাছেই রাখছি, কোথাও কোনো নোটিশ পাঠানো না। তোমরা যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসো, তাহলে আমি নিজে এসে তোমাদের ছাড় নিয়ে যাব। ততদিন না হয় নিজেদের মনকে ভালো করে বোঝো। উকিলের কথা শুনে তাহমিনা খান বলে উঠলেন, এখানে তো ভাবাভাবির কি আছে? কেউ কাউকে চায় না, তাহলে সেখানে সমঝোতা করার প্রশ্নই ওঠে না। আর এই মেয়ে ডিভোর্স চেয়ে এখন সাইন করছো না কেন? তার ওরা সই করো আর আমার ছেলেকে মুক্তি দাও। অনেক হয়েছে তোমার নাটক, আর না। আলো ছলছল চোখে তার বাবার দিকে তাকায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। বড় মুখ করে তো বারবার ডিভোর্স চেয়েছে, কিন্তু এখন পাওয়ার পরে তো কষ্ট হচ্ছে কেন? তাহলে কি সে মন থেকে এটা কখনোই চায়নি? হয়তো মেয়ের চোখের ভাষা পড়তে একটু অসুবিধা হলো না মতিউর রহমানের। তিনি উঠে এসে মেয়ের কাছে বসতেই আলো কলম রেখে বাবার বুকের মাঝে নিজেকে লুকানোর চেষ্টা করলো। এখানে খানবাড়ির কেউ না থাকলেও হয়তো এতক্ষণে মেয়েটা হাউমাউ করে কেঁদেও দিত। সোনা মা আমার, তুমি কি চাও আমাকে বলো। তুমি যদি চাও আরও সময় নিতে, তাহলে তাই হবে। আমরা কেউ তোমাকে জোর করব না। আলো নীরবে তার বাবার বুকের শার্ট ভেজাচ্ছে। সে আসলে নিজেই জানে না কি চায়। অন্যদিকে তারেক হোসেন পেপারটা হাতে তুলে নিয়ে পাশে বসা আদারের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বললেন, ডিভোর্সের তো তারা কিসের? হ্যাঁ, সংসার করবে না ঠিক আছে, বউকে বাপের বাড়িতে বসিয়ে রাখো। ডিভোর্স দিলে শুধু সম্পর্ক নষ্ট হয় না, আরও অনেক উপায় আছে। যেখানে তোমার এই সংসারটা শুরুই হলো না, সেখানে দুজনে মিলে অহেতুক ভাঙার চেষ্টা করছো। ডিভোর্স না দিয়ে বিচ্ছেদের আগুনে পড়তে থাকো, তারপর বুঝতে পারবে তোমরা আসলে কে চাও। আর আমি তো আছি, কোথাও পালিয়ে যাচ্ছি না। তো চিন্তা করছো কেন? যেভাবে চলছে ওইভাবে চলতে দাও। আর এটাও যদি মানতে না পারো, তাহলে ছোটবেলার মতো আবারও দেশ ছেড়ে চলে যাও। আর তোমার বউ অন্য বেটার সাথে প্রেম করুক, তা না হয় তোমাদের জন্য আবার নতুন করে পেপার রেডি করব, কেমন? তার গম্ভীর কণ্ঠে বলো, আপনি কি আমার সাথে মজা করছেন আঙ্কেল? মজা তো তোমরা স্বামী স্ত্রী মিলে করছো আমার সাথে। একজন সাইন করার সময় নিজের নাম লিখে অন্যের নাম লিখেছে, আরেকজনের হাতে মির্কি বিরাম উঠেছে। এগুলো মজা নয় তো আর কি? তারেক হোসেন কথাগুলো বলে পেপারে ইশারা করে ধীরে কণ্ঠে শুধালো, তোমার নাম যে আষাঢ় মাস, সেটা জানা ছিল না, তাই নতুন নামটা কবে রাখলে? আর রাখলেও যখন, তখন আতিকে দিয়ে দাওয়াত না দিলে কেন? পোলাও মাংস তো মিস হয়ে গেল। আদারের মুখোভার শক্ত হয়ে গেল। সে চট করে ডিভোর্সের পেপার নিয়ে একটানি ছিঁড়ে দুবার করে লোকটার হাতে ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিন আপনার পোলাও আর মাংস। একজন মনে মনে হাসলেন আর গম্ভীর মুখে বললেন, এখন 10,000 টাকা জরিমানা দাও হে ছোকরা। আদার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সে কিছু বলতে যাবে, তার আগে তাহমিনা খান বললেন, ডিভোর্স পেপার ছিঁড়লে কেন আধার? জানি না, আদার সোজা সাপটা জবাব দেয়। তাহমিনা খান চেলিয়ে উঠলেন, তুমি আসলে কী চাও বলো তো? জানি না বলি আদার উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আলো ডেকে উঠল, দাঁড়ান স্যার। আদার দাঁড়ালো, তবে পিছু ফিরল না। আলো উঠে এক ছুটে রুমে চলে গেল। তারপর আলমারি খুলে একটা খাম ও অনেকগুলো গহনার বক্স নিয়ে এসে তাহমিনা খানের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, এগুলো নিয়ে যান মা, আমার দরকার নেই। তারপর খাম নিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে বলল, এখানে আপনার দেওয়ার চেক রয়েছে, এটাও নিয়ে যান। আধার এক পলক মেয়েটার রক্তিম ফুলে ওঠা চোখের দিকে তাকিয়ে বলল, এটা তোমার হক। যেখানে আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই, সেখানে এটা নেওয়ারও কোনো অধিকার নেই। আমি সময় নিয়েছি মানে এই না যে আপনার সংসার ফিরবো, তাই এটা নিজের কাছেই রাখুন।
তোমাকে সময় দিয়েছি মানে এই নয় যে বউ হিসেবে মেনে নিয়েছি। তোমার সময় যাবে, শেষ হবে, তখন বলবো। আমি এসে ডিভোর্স পেপার সহ এইটাও নিয়ে যাব। ততদিন ভালো থেকো আর অন্যকে জ্বালানো বন্ধ করো। আল্লাহ হাফেজ। কথা বলে আদার হনহনিয়ে চলে গেল। সিরাজ নিজের ওপর ভীষণ বিরক্ত। একদিকে তাহমিনা খান গহনার বক্সগুলো নিয়ে বেরিয়ে গেলেন। এগুলো বিয়েতে দেওয়া হয়েছিল মেয়েটাকে। আলো তার দাদাজানের কাছে এগিয়ে গিয়ে খাম বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও দাদাজান, বাড়িতে ফিরে তোমার নাতির মুখের উপর ছুঁড়ে মারবে, ওকে? খান উঠে দাঁড়িয়ে হাসলেন। তারপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি যেদিন খান বাড়িতে ফিরবে নিজ হাতে না হয় এই কাজটা করো। এখন নার্সি নাতবো, ভালো থেকো আর শিগগিরই ফিরে এসো। তুমি ছাড়া খান বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আলো প্রত্যুত্তরে কিছু বলল না। সৌরভ খান সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার সাথে তারেক হোসেন ও রাফিও যান। সবাই চলে যেতেই আলো ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পারলাম না বাবা, পারলাম না মুক্ত হতে। দিন শেষে তোমার স্বার্থপর মেয়ে নিজের বেইমানি হৃদয়ের কাছে হেরে গেল, খুব বাজেভাবে হেরে গেল। অথচ এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু না চাইতেও হয়ে গেল। আজ তুমি তো খুশি কেন ভাইয়া? ছোট বোনের কথা শুনে রাত ড্রাইভিং করতে করতে জবাব দিল, কারণ আজ তোর পেয়ারের বড় ভাইয়ের ডিভোর্স। কথাটি শুনে তিথি চমকে উঠল, অস্থির গলায় বলল, এটা কি বলছো তুমি? ভাইয়ের ডিভোর্স মানে? এতে তো অবাক হচ্ছিস কেন? আমি তো দেশে বাইরে বসে থেকেও শিওর ছিলাম তোর ভাইয়ের আজ হোক বা কাল বিচ্ছেদ হবে মানে হবেই। বাট এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। তুই এইভাবে বলছো কেন ভাইয়া? বড় ভাইয়া তো তোমারও ভাই হয়, তার জন্য কি তোমার একটুও খারাপ লাগছে না? না, লাগছে না খারাপ। তুমি ঠিক মায়ের মতো স্বার্থপর। তিথি, রাত গর্জে উঠল। ভাইয়ের বাসখাই গলার ধমকে তিথির চোখ দুটো ছলছল করে ওঠে। বড় ভাইয়া কখন তাকে ধমকানো তো দূরে থাক, একটা বকাও দেয়নি, অথচ এই মানুষটা তার নিজের মায়ের পেটে ভাই হয়েও তাকে হার্ট করে। এর পেছনে অবশ্য কারণ আছে, কারণ সে বড় ভাইয়ের আদরের বোন তাই, আর সেও তার আদর ভাইকে ভীষণ ভালোবাসে, তাই তো তার ব্যাপারে খারাপ কিছু শুনতে পারে না। যেমনটা হলো এখন। তোমাদের শরীরে একইভাবে রক্ত থাকলেও তোমার ভীষণ আলাদা, বিশেষ করে তুমি। বন্ধ কর, নয়তো গাড়ি থেকে ফেলে দিব। দাও না, ফেলে দাও। কে বাধা দিয়েছে? তিথি, মাথা গরম করাস না। দিদি আর কিছু না বলে ছিটে মাথা ঠেকিয়ে রাখলো। সে আজ বাড়িতে যাচ্ছে, মূলত পরীক্ষা গতকাল শেষ হওয়ায় কিছুদিনের ছুটি পেয়েছে, তাই বাড়িতে ফিরেছে। নিজের ভাইকে দেখে যতটা না খুশি হয়েছিল, এখন তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। উফ, এটা নিজের জন্য না, বরং তার বড় ভাইয়ের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। মানুষটা এই পর্যন্ত তাদের জন্য কী না করেছে, এখনও করে যাচ্ছে, অথচ তার বেইমান মা বাবা সব কিছু ভুলে গিয়ে দিব্যি স্বার্থপরের মতো জীবনযাপন করছে। অথচ তার বড় ভাইটার মনের কষ্ট একটুও করে শেষ হচ্ছে। তিথির কেন জানি ভাবির উপর ভীষণ অভিমান হলো। মেয়েটা একটু থেকে গেলে কি হতো? মানছে তার ভাইটা একটু কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু তাই বলে এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে? মেয়েটা তো একটু পারতো মানিয়ে নিতে, ভাইকে বুঝিয়ে দিতে। তিথি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করে বলল, তুমি যদি ভাইয়ার অতীত একটু জানতে ভাবি, তাহলে তুমি কখনোই তাকে ছেড়ে যেতে পারতে না, বরং নিজের সবটা দিয়ে ভালোবাসতে। কারণ তোমার স্বামী যে বড়ই ভালোবাসা পাগল কাঙাল। খান বাড়িতে আপাতত ছোট্টখাটো একটা ঝামেলা চলছে, এর পিছনে রয়েছেন তাহমিনা খান। বাড়িতে ফেরার পর থেকে ওনার মুখের বুলি থামেনি। যা ইচ্ছে করে তাই বলে আদারকে কথা শোনাচ্ছে। সব কিছু শুনে চুপ করে আছে লোকটা। আর এই সুযোগেই এতদিনের মনের বিষ সব উগলে দিতে ব্যস্ত তাহমিনা খান। সৌরভ খান প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে আর শান্ত থাকতে পারেননি। তিনিও উচিত জবাব দেন। সব কিছু মিলিয়ে এখন যুদ্ধের ন্যায় গরম পরিবেশটা। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবহাওয়া ঠান্ডা হয়। আদার রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে তার। এই একটা কারণে সে বাড়িতে থাকতে চায় না। আগে খুব একটা বাড়িতে আসতো না, তার বহু বছর আগে কেনা একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে একা থাকতো। মাঝে মধ্যে এখানে এসে শুধু দাদাজানের সাথে দেখা করে যেত। কিন্তু কয়েক মাস থেকে এসে এখানে থাকছে, কারণ তার দাদাজান সবসময় চেয়ে এসেছেন সে এখানে এসে থাকুক। আর সে প্রথম প্রথম কথা না শুনলেও পরবর্তীতে ঠিকই তার দাদাজানের কথা রাখে, কারণ তার জীবন জুড়ে যে ওই একটা মানুষই আছে। তাই তো হাজার কষ্ট হলেও সে মুখ বুজে এই বাড়িতে পড়ে থাকে, অথচ তার মনটা সবসময় অন্য এক জায়গায় বসবাস করে। আর শেফালি চাচি নেই, তিনি ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন।
আধার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে এলো। দুপুর পার হতে চলছ, অথচ খাবার পেটে পড়েনি এখনও। সে ফ্রিজ খুলে দেখলো রান্না করা খাবার আছে কিনা, কিন্তু কিচ্ছু নেই। আধার ফোঁস করে তপ্তশ্বাস ফেলে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিল। সে যদি একা হতো তাহলে কখনোই রান্না করতো না, শুধু এক মগ কফি বানিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। তার এমনও দিন যায় যেখানে সারাদিন পেটে ওই তেতো কফি চা ছাড়া কিছুই পড়ে না। সে চাইলে বাইরে থেকে খাবার অর্ডার করতে পারতো, কিন্তু দাদাজান বাইরের খাবার খেতে পারেন না। আর সেও চায় না মানুষটা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে শরীর খারাপ করুক। সে আগেই বুঝে গিয়েছিল তার ছোটো মা সারাদিনও রান্নাঘরে পা রাখবে না। সারাদিন নয়, ওনার আদরের একমাত্র ছেলে এলে ঠিকই আসবেন, কারণ তিনি তার সন্তানের জন্য রান্না করতে বেশি পছন্দ করেন। আদার কপি খেতে খেতে ভাত ডাল সবজি আর ডিম ভুনা করে নেয়। সে যখন দেশের বাড়ি ছিল তখনই সব রান্নাবান্না শেখা। পিএইচডি শেষে দেশে ফেরার পরও মাঝে মধ্যে টুকটাক রান্না করে, তবে সেটা প্রয়োজন ছাড়া কখনোই না। কি দাদু ভাই, তুমি রান্না করে কি করছো? সৌরভ খান ড্রয়িং রুম পেরিয়ে খোলা রান্নাঘরের দিকে এগিয়ে আস্তে আস্তে প্রশ্ন করেন। আধার এক পলক তাকিয়ে বলল, খেলছি দাদাজান। খেলবে? তুমি আর ভালো হলে না আধার। তোমার নাতি কবেই ভালো ছিল। ছিলে তো, ছোটবেলায় ভীষণ ভালো ছিলে, আদুরে ছিলে। এখন বাদর হয়ে গেছি, তাই তো? সৌরভ খান হেসে বললেন, হয়তো। আদার কিছু না বলে নিজের কাছে মন দেয়। সব কিছু গুছিয়ে নিয়ে বলো, ডাইনিংয়ে বসো, আমি আসছি। আজ বউ থাকলে হাত পুড়িয়ে রান্না করতে হতো না। ঠিক বলছো, তোমার জন্য পাত্রী দেখা শুরু করছি তাহলে। আমার বউ না, তোমার বউয়ের কথা বলছি। ও, আমার বউ আছে, জানতাম না তো। নাতির তেরামি দেখে সৌরভ খান বেশ বিরক্ত হলেন। এই ছেলেটা এমন কেন? একটু কি ভালো হওয়া যায় না? এই জন্য তার নাত বউ দু চোখে দেখতে পারে না এই বদমাইশটাকে। সবসময় উল্টাপাল্টা কথা বলে, ভালো মুড বিগড়ে দিতে ওস্তাদ। সৌরভ খান আর কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসলেন। আধার এক কাপ একে একে করে খাবারগুলো পাত্রে নিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। তারপর নিজ হাতে দাদাজানকে খাবার বেড়ে দিল। কোথায় যাচ্ছ? সৌরভ খান খেতে খেতে খেয়াল করেন আধার প্লেটে খাবার সাজিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তাই তিনি কপাল কুঁচিয়ে উপরোক্ত বাক্যটি বলে। আধার পিছনে না ফিরে একটি বন্ধ দরজার রুমের দিকে যেতে যেতে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমাকে খাবার দিতে। উনি আমাকে পর ভাবলেও তো আমি ওনাকে পর ভাবতে পারি না দাদাজান। আলো নিজের গিটারে টুংটাং শব্দ তুলে পড়ন্ত বিকেলে ছাদের দোলনায় বসে বসে থেকে দোল খেতে খেতে গুনগুন করে গান গাইছে। তখন যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে একা একা গান গায়। তারপর কিছুটা হলে মনটা হালকা হয়। সে চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে গাইলো আরও কয়েকটা লাইন। মেয়েটির মিষ্টি কণ্ঠ শুনে চারপাশটা মুখরিত হয়ে উঠেছে। বাতাসে উঠছে তার খোলা চুল, স্কার্টের সাদা ঘের, কালো টপসের উপর ঝুলন্ত সাপের জর্জেট ওড়না, যেটার একাংশ অবহেলায় মেঝেতে ঘোরাঘুরি খাচ্ছে। অথচ মেয়েটার সেদিকে কোনো ধ্যানমগ্নই নেই। সে তো এমন এক অন্য জগতে হারিয়ে গেছে। তবে মেয়েটা বেশিক্ষণ নিজের গানে মত্ত থাকতে পারেনি। হঠাৎই ছাদের দরজা ধাড়াম করে খুলে গেল। মৃদু আওয়াজে আলোর কণ্ঠের সাথে সাথে হাত জোড়াও থেমে গেল। রাহুল ভাইয়া, আপনি এখানে? অসহায় মানুষটাকে সশরীরে এখানে দেখে কিছুটা অবাক হয় আলো, কারণ লোকটা কখনোই হুটহাট করে আসে না। কিন্তু আজ কেন জানি মানুষটা এলোমেলো দেখাচ্ছে। চুলগুলো কপালে লেপ্টে আছে, ঘামাক্ত চেহারা লালচে, ইন করা শার্টের অর্ধেক অংশ বাইরে, দুটো বোতামও খোলা। সবসময় পরিপাটি থাকা মানুষটি আজ এমন ছন্নছাড়া রূপে দেখে ভরকালো মেয়েটা ফের জানতে চাইল, আছেন ভাইয়া? ঠিক নেই পাখি, একদম ঠিক নেই আমি। রাহুল মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে অস্থির গলায় বলে। আলো ভুরু কুঁচকে বলল, কি হয়েছে আপনার? সেটা তো তুমি বলবে, তোমার কি হয়েছে? মানে ঠিক বুঝলাম না। কেন বললে এমন? কেন ওই আধার খানকে ডিভোর্স দিলে না কেন? আরও কপাল কুঁচকে গেল। তাহলে কি তার বিয়ের কথা জানে এই লোকটা? হতে পারে, না হলে কি আর এসব জানতে পারতো? সে তপ্ত শ্বাস ছেড়ে গিটারের দোলনায় রেখে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আমার নিজেরও একটা সঠিক উত্তর জানা নেই। ওই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, দ্যাটস অল। একটু থেমে পুনরায় বলল, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ কারণ তুমি তো ওই লোকটাকে পছন্দ করো না, আর না তার সাথে সংসার করতে চাও। তাহলে কেন এমন পাগলামি করলে আলো? তুমি ওই লোকটার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। ওই লোকটা সবসময় তখন তোমাকে অপমান করে, কথা শোনায়, একটুও সহ্য করতে পারে না।
সব কিছু জেনে শুনেও তুমি কেন আবারও ওই নরকের মধ্যে পা রাখলে? ওই লোকটা কি কোনোভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে? রাহুলের কথা শুনে আলো হতবাক হয়ে গেল। এই পাগল ছেলেটা এসব কি আবোল তাবোল বলছে? আদার স্যার ব্ল্যাকমেল করবে, তাও তাকে? হাস্যকর ব্যাপার। আই নো ইউ আমাকে লাইক করেন না। আমি ওনাকে এই গম্ভীর চোখে পছন্দ করি না। ওনাকে দেখে কিছু না হলেও ওনার তেরামিতে মেজাজ সবসময় তেরা তেরা কথা বলবে। ওনাকে একটা প্রশ্ন করলেও শান্তি নেই, উল্টো আপনার মাথাটা নষ্ট করে দিবে। মানছি মানুষটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু তাই বলে খারাপ নয়। আদার স্যার যথেষ্ট ভালো একজন মানুষ। আর আমার সাথে তেরামি অপমান করলে কখনো হার্ট করেনি কিংবা খারাপ ব্যবহার করেনি। উনি তো আগে থেকেই আমাকে দেখতে পারতেন না, আর আমি ওনার পিছনে এই পর্যন্ত কম লাগেনি। বলতে গেলে আমার নিজেরই দোষ মানুষটাকে শত্রু বানিয়েছে, আর স্যার শুধু আমার সাথে অমন করেছে। এর বাইরে তো অন্য মেয়ের দিকে তাকাই উনি প্রয়োজন মনে করেন না। উনি আমাকে যতই অপছন্দ করুক, কিন্তু কখনো অবহেলা করেনি। বিপদের সময় সবসময় ওই অদ্ভুত লোকটাকে নিজের ঢাল হয়ে সামনে পেয়েছিল। উনি একটু হলেও আমাকে লাগিয়েছে, যত্ন করেছে, শুধু নিজের মনটাই দিতে পারেনি। শেষের কথাটা আস্তে করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো আলো। সে যতই মুখে লোকটা বকাবকি করুক না কেন, দিন শেষে ওই লোকটিকে তার এখন ভালো লাগে। তুমি আদার খানকে চাইলেও কিন্তু তোমাকে আদার খান একটুও চায় না। রাহুলের কথা শুনে আলো কিছু না বলে পাশে ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যেই মানুষটাকে পাবে না যেন তার বেইমান মনটা সেই মানুষটাকে বেহায়ার মতো চেয়ে বসে আছে। এর চেয়ে কষ্টের আর কি আছে? আলো, আদার খানকে ডিভোর্স দাও, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। কথা শুনে আলো চট করে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলো, আমার ডিভোর্স নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ আমি তোমার ভালো চাই, কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? ওনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি চাই না আদার ছাড়া অন্য কোনো মেয়ের হোক। তাই যেভাবে আছি ওভাবেই থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছু বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গেছো? যেই মানুষটা তোমার বউ বলে মানে না, তুমি কিনা সেই মানুষটাকে চাচ্ছ? আর ইউ ম্যাড? তখনই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎ চিল্লিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এমনটা কেন হয়েছে জানেন? নিজের এই জঘন্য হৃদয়টার জন্য। বলে ওই লোকটা থেকে দূরে যেতে, কিন্তু এই বেইমান মন সেটাকে সায় দেয় না। আপনি ঠিকই বলছেন, আমি সত্যি উন্মাদ। না হলে কি অমন একটা শয়তানকে চাইতাম, যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকেই আমি দিন শেষে অনুভব করি। এই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝে ঘাপটি মেরে থেকেছি। মাঝখানে নিচ থেকে কাছে গিয়েছি, কারণ ওনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো। তখন কেন জানি ওনাকে খুব আপন মনে হতো। হয়তো এটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পালাতাম ওনাকে অন্য কারো হতে দেখতে? মেয়েটা আর যাই করুক, কখনো নিজের স্বামীর দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে আর কেনই বা এমন করছি। শুধু জানি এই আদার খান আমার না হলে অন্য কারণ না। নাগারে কথাগুলো বলে ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎ সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তে ভালোবেসে ফেলেছো আদার খানকে। রাহুলের কথা শুনে আলো কিছু বলে না, পাশে ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যেই মানুষটাকে পাবে না জেনেও তার বেইমান মনটা সেই মানুষটাকে বেহার মতো চেয়ে বসে আছে। এর থেকে কষ্টের আর কি আছে? আলো, আদার খানকে ডিভোর্স দাও, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। একথা শুনে আলু চট করে পেছনে ফিরে তাকায়, গম্ভীর কণ্ঠে বলল, আমার ডিভোর্স নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? কারণ আমি তোমার ভালো চাই, কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? ওনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি চাই না আদার ছাড়া অন্য কারো মেয়ের হোক। তাই যেভাবে আছি ওভাবে থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছু বলবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। রাহুল এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গেছো। যেই মানুষটা তোমাকে বউ বলে মানে না, তুমি কিনা সেই মানুষটাকে চাচ্ছ? আর ইউ ম্যাড? আলোর এতগুলো সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎ চিল্লিয়ে
উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এমনটা কেন হয়েছে জানেন? এই জঘন্য হৃদয়টার জন্য। বীরেন বলে ওই লোকটাকে থেকে দূরে যেতে, কিন্তু এই বেইমান মন সেটাকে সায় দেয় না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই উন্মাদ। নাহলে কি অমন একটা শয়তানকে চাইতাম, যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকে আমি দিন শেষে অনুভব করি। ওই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝেই ঘাপটি মেরে থেকেছি। মাঝে মধ্যে নিচ থেকে কাছে গিয়েছি, কারণ ওনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো। তখন কেন জানি ওনাকে খুব আপন লাগতো। হয়তো এটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পারতাম ওনাকে অন্য কারোর হতে দেখতে? মেয়েরা আর যাই করুক, কখনো নিজের স্বামী ভাগ দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে আর কেনই বা এমন করেছি। শুধু জানি এই আদার খান না হলে অন্য কারোরই না। এক নাগাড়ে কথাগুলো বলে এক ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎ সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তে আদার খানকে ভালোবেসে ফেলেছ। রাত গভীর, অথচ একজন যুবক এলোমেলোভাবে কার ড্রাইভ করে রাস্তায় ছুটে চলছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর যুবকটি হঠাৎই ব্রেক কষল খুব চেনা একটা পরিচিত জায়গায়। তারপর গাড়ি থেকে নেমে গিয়ে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর পথ এগিয়ে আসতেই চোখের সামনে স্পষ্ট হলো এক লাইনে রাখা 4টে কবর।